পাত নিয়েছেন, গোল্ড প্লেট স্বর্ণের পাত নিয়েছেন, তার চারপাশে এরকম জিঙ্কের তৈরি এরকম প্লেট দিয়েছেন। তারপর তিনি এখানে একটি তেজস্ক্রিয় পরমাণু নিয়েছেন, যেমন আমরা বলতে পারি আলফা রশ্মি। তিনি এটার ভিতরে তেজস্ক্রিয় পরমাণু নিয়েছেন, আমরা আলফা রশ্মি কল্পনা বলতে পারি, বা তিনি মূলত আলফা রশ্মি দিয়েই তার পরীক্ষাটি করেছেন। আলফা রশ্মি বা হিলিয়াম নিউক্লিয়াস, আলফা রশ্মি বা হিলিয়াম নিউক্লিয়াস, আলফা রশ্মি বা হিলিয়ামের নিউক্লিয়াস, এটা দ্বারা তিনি তার পরীক্ষাটি প্রথমে করেন। যেমন কোনো তেজস্ক্রিয় পরমাণুকে বা তেজস্ক্রিয় রশ্মি বিশিষ্ট পরমাণুকে তুমি এমনি খোলা অবস্থায় রাখতে পারবে না, এভাবে কাচের তৈরি, মোটা কাচের তৈরি বক্সের মধ্যে রাখতে হয়। তারপর তিনি এখান থেকে রশ্মি প্রদান করেন এই প্লেটের মধ্যে। যেহেতু আমরা জানি যে সকল কিছুই অসংখ্য পরমাণু অণু দ্বারা গঠিত, সেই হিসেবে এই স্বর্ণের পাতটাও অসংখ্য পরমাণু অণু দ্বারা গঠিত। যদি এই স্বর্ণের পাতটা অসংখ্য পরমাণু ও অণু দ্বারা গঠিত হয়ে থাকে, তবে এখান থেকে আলফা রশ্মি বিচ্ছুরণ করলে এখান থেকে পরমাণু বা অণুর একটা প্রমাণ পাওয়া যাবে, এটাই তিনি বুঝিয়েছেন। যেমন এখান থেকে যদি এভাবে বিভিন্ন রেডিয়েশন এখানে ফেলা হয়, দেখা যায় তিনি এভাবে অনেক রেডিয়েশন ফেলছেন, দেখা যায় যে এখান থেকে ম্যাক্সিমাম রেডিয়েশনগুলোই বাঁকা পথে চলে যায়, বাঁকা পথে এরকম প্রতিসরিত হয়ে যায়। আর প্রত্যেক 12,000টা রশ্মির মধ্যে মাত্র একটা রশ্মি সোজাসুজিভাবে ফিরে আসে। 12,000টার মধ্যে একটা রশ্মি সোজাসুজিভাবে ফিরে আসে, এটা তিনি দেখেছেন। এখান দিয়ে অনেক রকমের রশ্মি তিনি এভাবে এখান দিয়ে দিয়েছেন, নিঃসরণ করলে দেখা যায় যে 12,000-এর মধ্যে মাত্র একটা রশ্মি বিপরীত দিকে সোজাসুজি ফিরে আসে। আবার কিছু রশ্মি এইদিকেও হালকা হালকা ফিরে যায়, এদিকেও, কিন্তু সেই সংখ্যা খুবই কম। আবার কিছু রশ্মি সোজা ফিরে যায়, একদম সোজা না, একটু। এইটা দ্বারা তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে যদি এইখানে যদি আমি একটা পরমাণুকে কল্পনা করি, তবে তুমি দেখো, মনে করো এরকম কিছু একটা আছে যার মাঝখানে শুধুমাত্র ভরযুক্ত আর চারপাশে একদম হালকা 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 খুবই পাতলা। মানে তুমি এরকম বলতে পারো, একটা পলিথিনের মধ্যে তুমি যদি ভারী কোনো কিছু একটা প্রবেশ করাও, একটা পলিথিনের মধ্যে তুমি একটা ইটের টুকরা নিয়ে তারপর তুমি এই পাশ থেকে সুই দিয়ে বা সিরিঞ্জ দিয়ে এরকম যদি খোঁচা দাও, তাহলে দেখবে যে শুধুমাত্র যেখানে ইট আছে সেখান দিয়ে তুমি পলিথিনটা এক দিক থেকে আরেক দিকে ছিদ্র করতে পারবে না, কিন্তু বাকি সব জায়গায় হবে। এরকম যদি কিছু একটা হয় যেখান দিয়ে তুমি রশ্মি এখান দিয়ে আমি যদি এই সুতা রশ্মি দিয়ে ভাবে, দেখা যাবে এইখানে বেশি ভরযুক্ত, এটা একটু বেশি ভারী, আর চারপাশে পাতলা। যদি এই পাশে আমি এই বরাবর দিই সেটা ফিরে আসবে, কিন্তু এই বরাবর যেগুলো দিব সেগুলো সব এখান থেকে প্রতিসরিত হয়ে ভিতরের দিকে চলে যাবে। যদি এটাকে আমি একটা পরমাণু কল্পনা করি, তিনি এখান থেকে এই সিদ্ধান্তে আসছেন যে এখান দিয়ে ম্যাক্সিমাম রশ্মি এইদিকে চলে যাচ্ছে। অর্থাৎ যদি এখানে একটা পরমাণু হয়, এটা একটা পরমাণু হয়, তার ভিতরে তিনি এখান দিয়ে যে রশ্মিগুলো দিচ্ছেন, যেখানে মাঝখানে ভারী, সেখান দিয়ে রশ্মিগুলা ওই পাশে যেতে পারতেছে না, সেটা এই দিকে ফিরে আসতেছে। সেটা কিন্তু 12,000টার মধ্যে একটা মাত্র। আর বাকি সবগুলা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম চলে যাচ্ছে। তার মানে কি, এখানে যদি একটা পরমাণু থাকে, এটা যদি একটা পরমাণু হয়, তার শুধুমাত্র নির্দিষ্ট ক্ষুদ্র একটা জায়গা আছে যেখান দিয়ে রশ্মিগুলো বের হতে পারতেছে না। অর্থাৎ ওই ক্ষুদ্র জায়গাটা অনেক ভারী, ওই ক্ষুদ্র জায়গাটার নামই দেন তিনি নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। তারপর এই পুরোটার নাম দেন পরমাণু। তারপর তিনি বলেন যে একটা পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস আর চারপাশে রয়েছে ইলেকট্রন। কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, যেখানে আছে প্রোটন প্লাস নিউট্রন, আর চারপাশে রয়েছে ইলেকট্রন। এই কথাটা তিনি বলেন, কিন্তু এরকম কক্ষপথের ধারণা তিনি দেননি। এই হলো তার আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা।
তারপর তিনি তার মডেলে যেটা প্রথম বলেন সেটা হচ্ছে পরমাণুর একটা কেন্দ্র আছে আর এই কেন্দ্রটার নাম দেন তিনি নিউক্লিয়াস।